যারা আজকে আমাদের এই পডকাস্টটি দেখবেন তাদের জন্য একটা ভূমিকা দেওয়ার প্রয়োজন আছে। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন অনেকে যে আমরা বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য একটা পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে তারা রিয়েল টাইম তাদের আর্নিংটা বাংলাদেশে আনতে পারে। তো এই কাজটা করতে গিয়ে আমরা দেখেছি যে তাদের কিছু পেইন পয়েন্ট আছে এবং তাদের অনেক সাকসেস স্টোরিও আছে। তো তাদের এই গল্পগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং যেন আরও থাউজেন্ডস অফ পিপল আর মিলিয়ন্স অফ পিপল যদি ফ্রিল্যান্সিং করতে চান বাংলাদেশে, তাদের যদি কিছুটা কাজে লাগে, তাহলে আমরা এই অনুষ্ঠানটা তাদের জন্যই করছি, যেন তাদের গল্পগুলো আমরা ঠিকমতো বলতে পারি। তো আজকের প্রথম অনুষ্ঠানটা আমরা একটা বলতে পারেন গ্রাউন্ডটা সেট করে দিতে চাই। আমার গেস্ট হিসেবে আমি নিয়ে আসি আজকে ফাহিম মাসুর। ফাহিম মাসুরকে আর পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু নাই, মানে বাই নেম সবাই তাকে চেনে, তবুও ফাহিম আমার দীর্ঘদিনের বন্ধু, কিছু ছোটো ভাইয়ের মতো আর কি না, আমি একটু বয়সে বড় হবো তাই না, বাট ফাহিম যেহেতু এই ইন্ডাস্ট্রির খুবই অ্যাক্টিভ একজন পার্সন, মানে খুবই অ্যাক্টিভ, মানে একসময় আমি কিছুটা অ্যাক্টিভ ছিলাম, বাট ফাহিম অনেক বেশি অ্যাক্টিভ। এবং তার তো আবার একটা প্রতিষ্ঠানও আছে বিডি জব, যেখানে সে বাংলাদেশের যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেন বা জব সিকার যারা, এবং যারা হায়ার যে এন্টারপ্রাইজগুলো হায়ার করে, তাদের একটা বিশাল ডেটাবেস তার কাছে আছে এবং তার নলেজটাও আছে যে কোথায় কোথায় মানুষ জব করে, কী ধরনের কাজ করে। আমরা আজকে মূলত ফাহিম দুটো বিষয়ে আলাপ করব। একটা হলো আমরা যদি এই সেঞ্চুরিটাই দেখি, 2000 সাল শতকটা যদি দেখি, আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা কোথায় গিয়ে দাঁড়ালো আমরা যদি একটুখানি হাইলাইট করতে পারি। আরেকটা টপিক হলো এই যে আমরা কম্পিউটার সায়েন্স বা নন কম্পিউটার সায়েন্স যে একটা হিউজ ওয়ার্কফোর্স ইয়াং জেনারেশন আমরা তৈরি করছি, তারা আসলে কোথায় কাজ করতে যায় এবং তাদের আসলে ফিউচার কী এবং তারা নিজেকে কোথায় প্লেসমেন্ট করতে পারে। ইন দ্য সেম টাইম যেহেতু আমরা সবাই মনে করছি যে এআই একটি বড় ইম্প্যাক্ট ফেলবে আমাদের অলমোস্ট সব ডিফারেন্ট সেক্টরে, রাইট? সো ইউ আর দ্য এক্সপার্ট এবং ইউ হ্যাভ দ্য ডেটা যে এই লোকগুলো কোথায় যায় আর কি। এই দুটো বিষয়ে আমরা যদি আজকে হাইলাইট করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের দর্শকরা একটা কিছু হাইলাইট এবং কিছু একটা ইনসাইট পাবে আর কি। হোয়াট ডু ইউ থিঙ্ক গত 25 বছরে, যদি আমি 5 বছর করেও দেখি বা 10 বছর আর গত 5 বছর দেখি, বাংলাদেশ তার সফটওয়্যার অ্যাজ এ ইন্ডাস্ট্রি হোয়াট ডু ইউ থিঙ্ক কোথায় আসছে আসলে? জি, ধন্যবাদ প্রথমে স্বপন ভাই আমাকে আপনি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে ডাইরেক্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা যাওয়ার আগে আপনি যেহেতু কনটেক্সটে বলেছিলেন যে ওভারঅল যারা ইয়াং জেনারেশন তাদের আসলে এমপ্লয়মেন্ট সিনারিওটা বা তারা কোথায় কোথায় চাকরি পাচ্ছে বা তারা কোথায় কীভাবে নিজেদের ক্যারিয়ার তৈরি করছে, আমি যদি একটা ব্যাপার বলবো, দেখেন বাংলাদেশে তো আসলে মানে আমরা সবাই বলি যে we are in a demographic dividend. Bangladesh is one of the countries যেখানে আমাদের ইউথ পপুলেশন অনেক বেশি। ওভারঅল আমাদের পপুলেশনের তুলনায় ইউথ পপুলেশন বেশ একটা সিগনিফিকেন্ট অংশ ইউথ পপুলেশন, আন্ডার 25 আমাদের প্রায় 60% পপুলেশন। তো এরা আসলে এদেরকে আসলে অ্যাবজর্ব করা, জব মার্কেটে এনগেজ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। কম্পিউটার সায়েন্স, জি, আমরা যদি সবগুলো ইউনিভার্সিটি জোড়া দিই, হ্যাঁ, বছরে কত হাজার এখন গত 2-3 বছর আমি আসছি ওর গত 2-3 বছরে প্রায় প্রতি বছর 25,000-এর মতো হয়। এটা কিন্তু আজ থেকে 10 বছর আগেও মাত্র বছরে 6 থেকে 7,000-এর মতো হতো। ওভারঅল আমাদের গ্র্যাজুয়েটদের নাম্বার বেড়েছে, তার মধ্যে তো অফকোর্স কম্পিউটার সায়েন্স বা আইটি পড়াশোনা এটা অনেক বেড়েছে। কত লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর আমাদের প্রতি বছর এখন দেখা যেটা আজ থেকে 10 বছর আগে সারা বছরে 1 থেকে 1.5 লক্ষের মতো গ্র্যাজুয়েট হতো, এখন কিন্তু সেটা প্রায় 3 থেকে 4 লক্ষের মতো বেড়েছে। মানে আমার কিন্তু টোটাল ইকোনমিতে গ্র্যাজুয়েটদের সাপ্লাই অনেক বেড়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে এখনো যেটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির নাম্বারটা ধরেই নেই, ন্যাশনাল ইউনিভার্সিটি হলেও কিন্তু এর থেকে আরও অনেক বেশি, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে 2000-এর মতো কলেজ আছে। এই যে যত আমি বললাম বছরে 3 থেকে 4 লক্ষ গ্র্যাজুয়েট, এর ম্যাক্সিমাম হয়তো 20% অ্যাবজর্ব করতে পারে। ওকে, হয়তো 30-40 হাজারের মতো অ্যাবজর্ব করে। আরেকটা সেক্টর আছে যারা যেখানে জব তৈরি হচ্ছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব। এটা বিসিএস বলি বা অন্যান্য সরকারি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারের বেশ কিছু অঙ্গ প্রতিষ্ঠান সরাসরি হায়ার করে। ওরাও আসলে সব মিলিয়ে বছরে 10 থেকে 15 হাজারের বেশি নিউ গ্র্যাজুয়েট হায়ার করে না। তো দেখা যাচ্ছে যে আমাদের যেই 3 থেকে 4 লক্ষের মতো লোক বার হচ্ছে, তার মধ্যে ম্যাক্সিমাম 20% আসলে অ্যাবজর্ব হচ্ছে ইনফর্মাল সেক্টর। মানে
80% of our graduates এক্স্যাক্ট, তাদের কিন্তু এমপ্লয়মেন্ট, ফর্মাল এমপ্লয়মেন্ট নাই। হ্যাঁ, এবং এদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যেমন একটা ছেলে বা মেয়ে যদি আগে গ্র্যাজুয়েট যখন হতো না, তখন কিন্তু সে যে কোনো জায়গায় ঢুকে পড়তে পারে। সে একটা গার্মেন্টস কোম্পানিতে হয়তো একটা মানে নর্মাল যে কোনো জবে ঢুকছে বা কোনো একটা সেলসম্যান হিসেবে ঢুকে পড়ছে। বাট যখনই একজন গ্র্যাজুয়েট হচ্ছে, সে কিন্তু আবার একটু তার এক্সপেকটেশনও বেড়ে যাচ্ছে যে সে সব জব মানে করতে পারবে না। তো সেই জায়গায় আমরা দেখছি যে আসলে একটা অপরচুনিটি হয়েছে, এবং আমি এটাকে খুব পজিটিভলি দেখি যে আমাদের যেই পয়েন্টটা আপনি আসলেন যে ফ্রিল্যান্সিংয়ের একটা বড় অপরচুনিটি তৈরি হয়েছে, এবং আমরা দেখছি যে আমাদের মানে এই এক বিশাল সংখ্যক যারা ছাত্রছাত্রী পাস করছে তাদের একটা অংশ ফর্মাল জব যাদের হচ্ছে না, তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের একটা ক্যারিয়ার তৈরি করছে। কারণ আসলে কেউই চায় না তার বাবা বা মার উপরে, ফ্যামিলির উপরে বেশি দিন ডিপেন্ড করতে, সে যেখানেই থাকুক না কেন। তো সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা অনেক, যেহেতু এখন একটা গ্লোবাল ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে আছি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর বিদেশ থেকে জব বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে হোক বা অনেকে ডাইরেক্ট বা ক্লায়েন্টের মাধ্যমে হোক, ছোট বড় বিভিন্ন টাইপের, এটা গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অনেক ধরনের কাজ কিন্তু আসছে। এখন ইন্টারেস্টিংলি এই কাজে সবাই যে আসলে কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরাই করছে নট নেসেসারি। একটা বড় অংশ আমরা দেখছি তারা হয়তো কম্পিউটার সায়েন্সে পড়েনি, কিন্তু সে হয়তো কথার কথা অন্য একটা বিবিএ সাবজেক্টে পড়েছে বা অন্য একটা ন্যাশনাল ইউনিভার্সিটির অন্য কোনো সাবজেক্টে পড়েছে। তো আমি মনে করি আসলে আর এরাই কিন্তু আসলে আমাদের একটা রাফ হিসাবে দেখা যাচ্ছে যে প্রায় আমাদের আইটি ইন্ডাস্ট্রির যদি বলি, এখনও কিন্তু আমাদের আইটি ইন্ডাস্ট্রির এক্সপোর্ট, বাৎসরিক এক্সপোর্ট $1 বিলিয়ন ক্রস করেনি। যদিও সরকারের হিসাবে প্রায় এখন $600 মিলিয়ন মতো এক্সপোর্ট হয়। আমাদের যদি গার্মেন্টস এক্সপোর্ট ধরি, সেটা প্রায় কিন্তু বছরে $20 বিলিয়ন বেশি। তো অফকোর্স দেখা যাচ্ছে যে গার্মেন্টসের $1 বিলিয়ন আমরা কম করি, মানে 20 ভাগের 1 ভাগ আমরা করছি। কিন্তু আবার এটাও ঠিক যে গার্মেন্টসের এই $20 বিলিয়ন করতে কিন্তু আবার $15 বিলিয়ন বা $13 বিলিয়ন আবার বিদেশ থেকে কাপড় আনতে চলে যায়। ওয়ারাজ আমার এখানে যদি $1 বিলিয়ন এক্সপোর্ট হয়, এটা কিন্তু টোটালটাই দেশে থাকছে, এর কারণে টোটালটা আমার সার্ভিস ইনকাম। তো এই এবং এখানে প্রচুর শিক্ষিত লোকের একটা কর্মসংস্থান রয়েছে। তো ওই অর্থে ইন্ডাস্ট্রি আমাদের, আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতে বলি, তাদের আসলে আইটি এক্সপোর্ট প্রায় $100 বিলিয়ন, আমাদের থেকে প্রায় অলমোস্ট 100। এবং আমরা জানি যে আইটি ইন্ডাস্ট্রি ভারতে দ্য হাইয়েস্ট গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট সেক্টর। মানে $100 বিলিয়ন যদি ইনকাম করতে হয়, তাহলে তাদের মিনিমাম 1 কোটি লোক কিন্তু ওখানে ডিপ্লয় করতে হয়েছে। ভেরি গুড এটা। এবং আমরা এর মধ্যে একটা ছোট্ট সার্ভে করেছিলাম আমরা, যে আসলে কত লক্ষ ছেলে মেয়ে এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির সাথে সরাসরি জড়িত আছে। খুব রাফ একটা সার্ভে, এমন না যে খুব ফর্মাল কোনো সার্ভে, বিকজ কিছু কিছু ওয়েবসাইটে আছে যেখানে পুরনো একটা ডাটা আছে, প্রায় 6 লক্ষর মতো ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় রেজিস্টার্ড। ওই রেফারেন্সটা বিভিন্ন এক জায়গায় আসে, একইভাবে একটা সোর্স থেকেই আসে, যেটা সব জায়গায় যায়। বাট খুব সিনসিয়ারলি যদি আমরা কিছু গ্রুপকে যখন আমরা জিজ্ঞেস করেছি, তখন তারা বলেছে যে অ্যাক্টিভ মোটামুটি রিজনেবল ইনকাম করে এরকম 1 লাখের মতো মানুষ হতো, আমি মনে করি এরকম ইনভলভ, যাদেরকে আমি বলতে পারবো যে দে লিভ অন ইট। অ্যাবসলিউটলি রাইট। কেউ হয়তো $10 $15 আর্ন করে, তাকে হয়তো এখনো ওই 900 মিলিয়ন বা 800 মিলিয়নের মধ্যে হয়তো ফেলা যাবে না আর কি, রাইট? বাট এই যে আমাদের গত 10 বছরেও যদি চিন্তা করি, প্রতি বছর যদি 3 থেকে 4 লাখ ছেলে মেয়ে আমাদের বের হয়, তাহলে তো প্রায় 30 থেকে 40 লক্ষ ছেলে মেয়ে আসলে আমাদের দেশে আছে, যারা মানে ফুল ইয়াত, একেবারে তাদের কাজ করার মতো আর কি, তাই না? যে কারণে আমরা বলছি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা পাবো, রাইট? তাহলে এই যে একটা বিশাল একটা 30-40 লক্ষ ছেলে মেয়ে, এদের জন্য কী করছি আসলে আমরা? এটাই আসলে একটা ব্যাপার যে আমরা কিন্তু, যেহেতু একটু আগে যেটা কনটেক্সটটা বলছিলাম, যে এরা যে কোনোভাবেই হোক, তারা সোশ্যাল কারণে হোক, অনেক ধরনের কারণে হোক, আমাদের কিন্তু আমরা জানি যে আমাদের বাবা মাও কিন্তু আমাদেরকে একটা ইউনিভার্সিটিতে শিখে একটা গ্র্যাজুয়েট করেছিল, তাই না? এটা কিন্তু আমাদের কালচারের মধ্যে আছে। কিন্তু যেমন বিদেশে যেরকম ইউরোপ আমেরিকায় কিন্তু অনেকেই আসলে ছেলেপেলেরা হয়তো 15, 16, 17 বছর হলেই বলে যে তুমি কি ইউনিভার্সিটিতে যাবা নাকি
নর্মাল একটা ট্রেনিং করে চাকরিতে ঢুকে যাবো, ভোকেশনাল জায়গায় ঢুকে যাবো। আমাদের কালচারাল কনটেক্সটে আমাদের আসলে সবাই আমরা গ্র্যাজুয়েট তৈরি করি। এখন গ্র্যাজুয়েট তৈরি করার যেমন ভালো জিনিস আছে, আবার খারাপ জিনিসও আছে, যে একটা গ্র্যাজুয়েট সব জব করতে পারে না। সে কিন্তু আবার দেখা যায় যে একটা গ্র্যাজুয়েট পাস করার পরে সে হয়তো সে ফিজিক্যাল জব যেগুলিকে আমরা বলি, ইভেন বাইরে একটা ছেলে ম্যাকডোনাল্ডসে কাজ করতে পারে, কাজ করতে এখানে কিন্তু আর ডিগ্রি পাস করে সে করতে চাই বা মাস্টার ডিগ্রি করলে তার করার মতো পরিস্থিতি থাকবে না হয়তো। হ্যাঁ, কারণ সোশ্যাল কারণে এই যখন বিদেশে যাচ্ছে সে কিন্তু ওই কাজটা করছে, ইতালি গিয়ে সে হয়তো ঠিকই করছে, কিন্তু সে আবার দেশে থাকলে তার সোশ্যাল কারণেই করতে চাইবে না, করতে চাচ্ছে না বা করতে পারছে না। হ্যাঁ, যদি ওখানে ভালো ইনকাম আছে। তো ওদের জন্য কিন্তু আসলে মানে আইটি সেক্টর বা এই জায়গাগুলো আসলে একটা বড় অপরচুনিটি তৈরি করতে পারে এবং অলরেডি করেছিল। আমরা যদি দেখি, মানে একটু আগে আপনি বললেন যে 1 লক্ষের মতো ফ্রিল্যান্সার আছে, বাট আমার হিসাব রাফলি আমাদের যে কোম্পানিগুলো আছে এখন প্রায় 3 থেকে 4 হাজারের মতো, মানে একটু কোম্পানি যারা একটু ফর্মাল মধ্যে কাজ করছে, যারা একটা অফিস আছে, যে হয়তো মিনিমাম 10-15 জন নিয়ে কাজ করছে, তার একটা ট্রেড লাইসেন্স আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এরকম যদি বলি তাহলে আমার হিসাবে প্রায় 3 থেকে 4 হাজার, বা আমি একটু যদি বাড়িও বলি হয়তো 5 হাজারের মতো কোম্পানি আছে। এখন এই 5 হাজার কোম্পানিও কিন্তু আবার আরও প্রায় 1 লক্ষের মতো লোক, তারা আমি ধরি একজনের অ্যাভারেজে 20-25 জন আছে, দেখবেন আপনি হিসাবে দাঁড়ায় যে 1 লক্ষ, আরো 1 লক্ষ যারা ফর্মাল চ্যানেলে, হ্যাঁ, এবং মাসে তারা বেতন পায়, মাস গেলে তারা বেতন পায়। এটা হচ্ছে 1 লাখ, আর আরো 1 লাখ এটা আপনাদের হিসাবে আমি মনে করি বাসায় বসে একদম ইন্ডিভিজুয়ালি কাজ করছে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে। আবার অনেকে যেমন টুকটাক আজকাল রিমোট জবও করে। হ্যাঁ, তো এই সব মিলাই কিন্তু এখন 2 লাখ। তো এই 2 লাখ কিন্তু আমাদের টোটাল, যেটা একটু আগে আপনি বললেন যে প্রায় 25-30 লক্ষের মতো লোক আছে যারা আসলে এই কাজটা করতে পারে, তাই না? কারণ সবাই তো আসলে প্রোগ্রামার হবে না। হ্যাঁ, কারণ একটা আইটি কোম্পানির আসলে প্রোগ্রামার ম্যাক্সিমাম 30-40%, তার আসলে আরো অনেক লোক দরকার, তার একটা গ্রাফিক ডিজাইন লোক দরকার, তার তো একটা সেলসের লোক দরকার, যার কিছু আইটি নলেজ থাকতে হবে, তার প্রোডাক্ট জানতে হবে এরকম, তারপরে সফটওয়্যার টেস্টিং, এটা এখন একটা বড় জায়গা। কারণ আইটি ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন ডিফারেন্ট টাইপ অফ জব তৈরি হচ্ছে। তো সেই জায়গাগুলিতে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি ইন্ডাস্ট্রি গ্রো করতে পারতাম তাহলে আসলে, যেমন ইভেন গতকালই আমাদের ফাইন্যান্স মিনিস্টার একটা বাজেট তার বক্তৃতায় বলেছে যে আগামী 5 বছরে 10 লক্ষ লোকের আইটি ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান তৈরি হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই সম্ভব, কিন্তু শুধু মনে করলে তো হবে না, এটাতে কাজ করতে হবে। তো সেই জায়গাটাতে অফকোর্স আমরা আলোচনা করতে পারি যে আমরা আমাদের মেইন চ্যালেঞ্জগুলো কী, বা আমরা আর কোন কোন জায়গাতে আমাদের আরও কাজ করতে হবে। তো সেটা একটা অফকোর্স আমরা তো এটা নিয়ে কথা বললো, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগামী 5 বছরে 10 লক্ষ লোক, মানে আরও এখন 2 লক্ষ আছে, আরও যদি 7-8 লাখ লোক আমরা মানে এই ইন্ডাস্ট্রিতে এনগেজ করতে পারি, এটা সম্ভব। এবং এর সবাই যে আসলে কর্পোরেট জব হতে হবে তা না, এর মধ্যে অনেকেই হয়তো ডাইরেক্ট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলির মাধ্যমে কাজ করবে বা ডাইরেক্টলি বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করবে। আমরা কারেন্ট স্ট্যাটাসটা বোঝার চেষ্টা করি যে আমাদের এই যে এত হিউজ একটা পপুলেশন, রাইট, এবং গত 10 বছরে বা 20 বছরে তারা, যার জন্ম হয়েছে 2000 সালে, তার বয়স কিন্তু এখন 24 বছর, সে কিন্তু ফুল ফ্লেজের একজন মানুষ টু গোয়িং টু দ্য ওয়ার্ক ফোর্স, রাইট। এই জায়গাটাতে আমরা সবসময় মনে করি বা সবসময় আশা করি যে গভর্নমেন্টের কোনো একটা পার্টিসিপেশন থাকবে বা ইনিশিয়েটিভ থাকবে। এই বিশাল একটা জনগোষ্ঠীকে করার জন্য ডু ইউ হ্যাভ এনি ডেটা যে গভর্নমেন্ট কোনো কি ইনিশিয়েটিভ নিয়েছে? আচ্ছা, এটা আমার খুব রিলেভেন্ট একটা প্রশ্ন। আমরা আসলে দেখেছি যে যেহেতু সরকারের নিজস্ব পলিটিক্যাল ভিশনের মধ্যেও ছিল ডিজিটাল বাংলাদেশ, এখন সেটা কি স্মার্ট বাংলাদেশ, তো সেই জায়গাটাতে ইন্ডাস্ট্রির গ্রোথ এবং যাতে এখানে আরও অনেক ইয়াংরা অ্যাবজর্ব হতে পারে, সেই জায়গায় গভর্নমেন্টের একটা অবজেক্টিভ অফকোর্স ছিল, সবসময় ছিল। এখন ইস্যুটা হচ্ছে যে, এবং এই আমরা দেখেছি যে গভর্নমেন্টের কিন্তু বাজেটও দেওয়া হচ্ছে সরকারি পর্যায় থেকে, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে বা টপ পর্যায় থেকে। আমি মনে করি যে আসলে এনাফ বাজেট কিন্তু গত 10 বছরে এই ইন্ডাস্ট্রি বা আমাদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য মেইনলি হিউম্যান রিসোর্স বা ট্রেনিং পারপাসে প্রচুর বাজেট দেওয়া হয়েছে, খরচও করা হয়েছে। সত্যি কথা বলতে খরচও করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রির যারা একটু অ্যানালাইসিস করি তারা অনেক ক্ষেত্রে কিন্তু এখন আমরা দেখছি যে আসলে এই খরচগুলি করা হয়েছে সেগুলি কি আসলে খুব রাইট ওয়েতে করা হয়েছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো প্রচুর ট্রেনিং, লাখ লাখ লোকজনকে ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু এমন ট্রেনিং দেওয়া হয়েছে যেগুলো আসলে সে হয়তো 1 মাস 2 মাস 3 মাসের ট্রেনিং। এখন দেখা যায় ওই ট্রেনিংগুলোর
মানে পরে কিন্তু ওরা দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ট্রেনিংটার ইম্প্যাক্ট থাকছে না, কারণ এত অল্প সময়ের ট্রেনিং আসলে কাউকে প্রোডাক্টিভ করা বা কেউ সে নিজে একটা এন্টারপ্রেনার হবে বা নিজে ফ্রিল্যান্সার হবে অনেক ক্ষেত্রে কিন্তু সম্ভব না। এইটার জন্য যেই পরিমাণ ডেপথের ট্রেনিং দরকার বা যেই সে কথার কথা 1 বছর বা 2 বছর এবং খুব ভালো রিসোর্স দিয়ে ট্রেনিং করানো, এক্সপার্ট রিসোর্সে ট্রেনিং করানো, ওইটা অনেক ক্ষেত্রে হয়নি। তো দেখা যাচ্ছে আমরা অনেক নাম্বার অফ ট্রেনিং অনেক হয়েছে, প্রায় হয়তো 10-15 লাখের মতো লোক ট্রেনিং হয়েছে, কিন্তু এর মধ্যে থেকে এখন কাজ করছে হয়তো দেখা যাবে যে লেস দেন 20-25 হাজার। তো ব্যাপারটা যদি এরকম হতো যে এই খরচটাই করা হতো 1 লক্ষ লোকের উপরে, অনেক কম সংখ্যক লোকের উপরে, তাহলে তো দেখা যেত যে 1 লক্ষের মধ্যে হয়তো 80-90 হাজারই এখন কাজ করতো। এই মুহূর্তে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, একটা ছেলে মেয়ে যদি কম্পিউটার সায়েন্স পড়ে, এই ইন্ডাস্ট্রি কতটুকু নিতে পারে আসলে এখন? আমাদের লোকাল ইন্ডাস্ট্রি নেওয়ার ক্ষমতা, সত্যি কথা বলতে এই যে বলছি যে 25-30 হাজারের মতো শুধু কম্পিউটার সায়েন্স থেকে পাস করছে, কিন্তু প্রতি বছর তো সে চাকরি পাচ্ছে না। হ্যাঁ, আমাদের হিসাবে এর ম্যাক্সিমাম 7 থেকে 8 হাজারের মতো অ্যাবজর্ব হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, লোকাল ইন্ডাস্ট্রিতে আমি ধরেও নিই 10,000 মানুষ চাকরি পাচ্ছে, বাকি 15,000 কিন্তু চাকরি পাচ্ছে না, রাইট? ইভেন কম্পিউটার সায়েন্স পড়েও তাকে কিন্তু অন্য প্রফেশন, অন্য কিছু করতে হচ্ছে আর কি, রাইট? তো আমি যদি এই জায়গাটা আবার একটু আসি যে লোকাল ইন্ডাস্ট্রি মাত্র 10,000 ছেলে মেয়েকে কেন অ্যাবজর্ব করতে পারে? আমাদের যেখানে আমরা বলছি যে $5 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব, তারপরে এরা তো এই প্রতিষ্ঠানগুলো তো বাংলাদেশের লোকাল সফটওয়্যার বা সার্ভিসের জন্য কাজ করে, আবার এক্সপোর্টের জন্য কাজ করে। এখানে দুটো ব্যাপার, কিছু কিছু কোম্পানি শুধু এক্সপোর্ট করে, লোকাল করে না, কেউ আবার লোকালও করে, এক্সপোর্ট করে না, কারে? তো দুইটা মিলেও যদি আমরা মনে করি যে ছেলে মেয়েগুলো তো এখানেই যাচ্ছে, তো ইন্ডাস্ট্রিতেই যাচ্ছে, আমরা 10,000 ছেলে মেয়েকে অ্যাবজর্ব করতে পারি। হাতে গোনা কতগুলো ভালো সফটওয়্যার কোম্পানি আছে যারা এই 10,000 ছেলে মেয়েকে অ্যাবজর্ব। ওই যে আমি একটু আগে বললাম যে আমাদের সব মিলায় হয়তো মানে 4,000-এর মতো কোম্পানি আছে। এর মধ্যে কেউ কেউ হয়তো বছরে 100-200 করে, আবার কেউ কেউ হয়তো বছরে 1-2 জন করে। হ্যাঁ, আমি আসলে ফ্রেশ গ্র্যাজুয়েটদের কথা বলছি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কেন তো পাইল আপ হচ্ছে, সে ঢুকছে, সিনিয়র হচ্ছে, রাইট? হ্যাঁ, কিন্তু যদি আমরা মনে করি যে অঙ্কর জন্য যদি বলি যে আমার $5 বিলিয়ন আর্ন করতে হবে, তাহলে মিনিমাম আমার 5 লক্ষ লোককে এনগেজ করতে হবে। আমি ওটা জানতে চাচ্ছিলাম, তাহলে আমাকে 5 লক্ষ লোককে কিন্তু আমার এর মধ্যে আনতে হবে, রাইট? জি। কিন্তু 5 লক্ষ লোক তো আমরা অ্যাডাপ্ট করতে পারছি না, অ্যাবজর্ব করতে পারছি না এখন আসলে। না, হ্যাঁ, এখন কিন্তু বাজারে আমরা যদি আজ থেকে 5 বছর চিন্তা করি, 5 বছরে কিন্তু 5 লক্ষ লোক বাজারে আসবে, ইউনিভার্সিটি থেকে সে আসবে। হ্যাঁ, তো বাট আমাদের ইন্ডাস্ট্রি এনাফ ম্যাচিউরড হয় নাই বা এনাফ স্ট্রং হয় নাই যেটাকে দিয়ে আমরা এদেরকে অ্যাবজর্ব করে লোকাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেটে কাজ করাতে পারি। এখন বিং অ্যান এক্সপার্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এবং আই বিলিভ, আমি তো দেখি তোমার কার্যক্রম যে ইউ হ্যাভ গিভেন ইউর লাইফ ফর দিস ইন্ডাস্ট্রি, রাইট? এবং ডে অ্যান্ড নাইট, সো ইউ নো বেটার দ্যান এনিবডি এলস আমার ইন্ডাস্ট্রিতে হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ইন্ডাস্ট্রি। আমরা যদি রিয়েল ডেটা নিয়ে কাজ করি যে হ্যাঁ, একদম আমরা বলতে চাই যে এটুকুই আমার ইন্ডাস্ট্রি, রাইট? আমার এক্স ইস এক্স, ওয়াই ওয়াই, রাইট? তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক যে আমরা গত 20 বছরেও ইন্ডাস্ট্রিটা আরও বেশি গ্রো করতে পারতো, বা এখন যেটা আছে এখানেই আছে ঠিক আছে, নাকি আরও খারাপ করতে পারতো? হ্যাঁ, অফকোর্স আরও বেশি গ্রো করতে পারতো। হ্যাঁ, কারণ এটা তো দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই তো আমরা দেখেছি কীভাবে গ্রো করেছে। তো আমি ব্যক্তিগতভাবে জিনিস মনে করি কি আসলে আমাদের মানে ইন্ডিয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে ওদের ইন্ডাস্ট্রিটা ইজ মাচ মোরে এক্সপোর্ট ড্রিভেন ইন্ডাস্ট্রি। ইভেন আমি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি বলি, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু আসলে এক্সপোর্ট ড্রিভেন ইন্ডাস্ট্রি। আচ্ছা, ওইটা হওয়া সম্ভব ছিল ওদের কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে আমরা জানি যে গত 50 বছরে বা আরও বেশি সময় থেকে প্রচুর ইন্ডিয়ানরা আমেরিকা বলি, ইউরোপে বলি, বিভিন্ন কান্ট্রিতে তারা দে হ্যাভ মাইগ্রেটেড, এবং তারা কিন্তু ওইখান থেকে একটা ডিমান্ড তৈরি করেছিলেন। আপনিও নিজেও সিলিকন ভ্যালিতে ছিলেন, জানেন যে ওখানে বড় বড় আইটি কোম্পানির, এখন ইভেন আমরা জানি গুগলের সিইও ইজ ফ্রম ইন্ডিয়া, মাইক্রোসফটের সিইওর ইন্ডিয়ান অরিজিন। তো এরকম অনেকে আছে যারা আসলে একটা ডিমান্ড তৈরি করতে পেরেছিল, এবং ওই জন্য আবার ইন্ডিয়াতে যখন আইটি বুমটা শুরু হলো Y2K এর পরে, তখন তারা একেবারে পরিপূর্ণভাবে এই ইউজ করেছে, ওই সুযোগে সদ্ব্যবহার করেছে।
আমাদের আনফর্চুনেটলি আমাদেরও ভালো ভালো লোকজন আছে যারা হয়তো সিলিকন ভ্যালিতে বা অন্যান্য কান্ট্রিতে আছে, কিন্তু ওরা এখনো পর্যন্ত ওই সিচুয়েশনে যায়নি যেখান থেকে তারা প্রচুর ওয়ার্ক জেনারেট করতে পারবে আমাদের কান্ট্রির জন্য। এখন তারা করছে, কেউ কেউ আমরা জানি যে ভালো কাজ করছে, সাপোর্ট দিচ্ছে। তো এখন তাহলে উপায় কি? উপায়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের উচিত ছিল বা এখনও উচিত আছে যে আমাদের যে লোকাল এই, এবং দেখেন মানে ডিজিটাল বাংলাদেশটা কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশই কিন্তু সবচেয়ে প্রথম অ্যানাউন্স করেছিল, ইন্ডিয়া কয়েক বছর আগে। অতএব আমাদের কিন্তু পলিটিক্যালি বা রাষ্ট্রীয় পর্যায় থেকে ডিজিটাল হওয়ার ব্যাপারে এক ধরনের তাগিদ দেওয়া হয়েছিল। তো এই জিনিসটা কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে কাজে লাগাতে পারতাম বা এখনও পারি, যেহেতু স্মার্ট বাংলাদেশ বলছি, যে প্রচুর লোকাল মানে অ্যাক্টিভিটি বা লোকাল আইটি ডিমান্ড তৈরি যদি হতো, তাহলে কিন্তু আমাদের অনেক আরও নতুন নতুন ইন্ডাস্ট্রি বা নতুন নতুন কোম্পানি তৈরি হতো যারা আগে লোকাল মার্কেটটাকে সার্ভ করতো। এখন আপনি বলেন যে তাহলে আমাদের আশেপাশে তো অনেক কিছু হচ্ছে, আমাদের অনেক ব্যাংক আছে, ব্যাংকগুলো আছে, টেলিকম আছে, যারা বড় বড় আইটি ব্যবহার করে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক ফরেন সফটওয়্যার ব্যবহার করে। বাংলাদেশের বেশিরভাগ মানে যারা একটু টেলিকম কোম্পানি বলেন বা অন্যান্য কোম্পানি, তারা বেশিরভাগই আসলে ফরেন সফটওয়্যার ব্যবহার করে। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমাদের উচিত ছিল যে হ্যাঁ, অফকোর্স আমাদের গ্লোবাল মার্কেটে কম্পিট করে থাকতে হবে, কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিটাকে একটু সাপোর্ট দেওয়া, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে করেছে। আমি যদি উদাহরণ দিই, যদি আলোচনা একটু বড় হয়ে যাচ্ছে, যে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দেখেন, আপনি যে কোনো ফার্মাসি দোকানে গিয়ে দেখবেন 95% লোকাল মেডিসিন। হ্যাঁ, কিন্তু আপনি আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে কিন্তু ফার্মাসি মার্কেট ওয়াজ ভেরি ওপেন, বিদেশি প্রচুর ওষুধ আসতো, কিন্তু সরকার একটা পলিসি নিয়েছিল যে লোকাল ইন্ডাস্ট্রিটাকে প্রোটেক্ট করতে হবে, এবং তখন ফরেন অনেক যেই ওষুধগুলো লোকালি হয় সেগুলো যাতে বিদেশ থেকে ইম্পোর্টটা বন্ধ করা হয়, সরকারি পলিসি দিয়েই কিন্তু এটাকে বন্ধ করা হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে আজকে আমাদের একটা বিশাল বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। তো আমি মনে করি যে আসলে এরকম একটা অ্যাপ্রোচ দরকার ছিল। এখনও দেরি হয়ে যায়নি, কারণ আমরা এখন জানি এখন আমাদের আরও সমস্যা, আমাদের ডলার এক্সচেঞ্জ, ডলারের একটা বড় সমস্যা আছে, এবং এইটার আমরা এটাও জানি যে প্রতি বছর এখনও $1 থেকে $2 বিলিয়ন কিন্তু শুধুমাত্র সফটওয়্যার এবং সলিউশনগুলো আনার জন্য দিতে হচ্ছে, এবং এটা যে সবই যে আসলে অফিসিয়াল চ্যানেলে যাচ্ছে তা না, অনেক ক্ষেত্রে এটা হুন্ডি করেও যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের সবার চোখের সামনেই ঘটছে। তো আমি মনে করি যে এটা একটা অপরচুনিটি আমাদের জন্য, আমাদের লোকাল ইন্ডাস্ট্রির জন্য, যে সকল জায়গায় আমরা সফটওয়্যার লোকাল সলিউশন আছে সেখানে আমরা বিদেশি সফটওয়্যার ব্যবহার করব। তাহলে কি এরকম হয়ে গেল না? মানে দুটো জিনিস আমি বুঝতে পারছিলাম তোমার কথা থেকে। একটা হলো পলিসি, তাহলে আমাদের রাইট পলিসিটা নাই আমার ইন্ডাস্ট্রিটাকে গ্রো করানোর জন্য, রাইট? আমরা এতগুলো প্রফেশনালস, এত ইন্ডাস্ট্রি এক্সপার্টস, এবং সরকারেরও সদিচ্ছা আছে, তারপর আমরা পলিসিটা ঠিক করতে পারলাম না, নাম্বার ওয়ান। আরেকটা জিনিস কি এরকম হচ্ছে যে আমরা ড্রিম করছি, আমরা মনে করছি এটা পেরে যাব, বাট ওটা এক্সিকিউশনটা আমরা প্রপারলি করতে পারছি না।